আদরিণী গল্পের আমরা প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমরা ষষ্ঠ পরিচ্ছেদ পর্যন্ত পড়েছি। সপ্তম পরিচ্ছেদ অত্যন্ত ছোট একটা পরিচ্ছেদ, আমরা সেই পরিচ্ছেদে যাব আজকে, এবং সেই পরিচ্ছেদ শেষ করার পরে পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে বা তোমরা কিভাবে উত্তর করবে সেই বিষয়টা একটু চর্চা করব। তো আমরা এখনো পর্যন্ত যেটা জেনেছি যে শেষ পর্যন্ত মুখোপাধ্যায় মহাশয় পরিস্থিতির কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছেন। ইচ্ছে না থাকলেও আদরিণীকে পাঠাতে হয়েছে এর সঙ্গে বিক্রি করতে। বামুনহাটে তো বিক্রি হয়নি, তারপরে রসুলগঞ্জে এরপরই একটা মেলা হয়, সেই মেলায় আদরিণীকে আবার পাঠানো হয়েছে। তো এর আগে যেটা হয়েছে, বামুনহাটের মেলায় পাঠানোর সময় মুখোপাধ্যায় মহাশয় নিজে হাতে আদরিণীকে রসগোল্লা খাইয়ে বিদায় দিয়েছিলেন। এবং আমরা যেটা বলি কাউকে বিদায় জানানোর সময়ে, যাও বলি না, আমরা বলি এসো। তো মুখোপাধ্যায় মহাশয় বললেন যে যাও মা আদর, বামুনহাটের মেলা দেখে এসো। মানে উনি মুখ ফুটে কোনো মতেই আদরিণীকে বলতে পারলেন না যে আমি জানি না আদরিণী বাংলা মানে আমাদের মানুষের কথা বোঝে কি না, বা মুখোপাধ্যায় মহাশয়ের কথাটা কতটা বোঝে, কিন্তু তবুও উনি বলতে পারলেন না যে যাও মা আদর, অন্য জায়গায় গিয়ে ভালো থেকো। এটা কোনো মতেই বলতে পারলেন না। উনি বললেন যাও মা আদর, বামুনহাটের মেলা দেখে এসো। তো যাই হোক, তারপরে আমরা যেটা দেখলাম যে আদরিণী বিক্রি হলো না, খদ্দের পাওয়া যায়নি, সে ফিরে এলো। ফিরে আসায় বাড়ির লোকের মনে দুঃখ হওয়া তো দূরের কথা, বরং আনন্দ হলো। দুঃখ কেন হওয়া উচিত ছিল? কারণ আদরিণীর পিছনে খরচা হচ্ছে, ওকে বিক্রি করলে সেই খরচাটা বেঁচে যেত। আর কল্যাণীর বিয়ে দিতে হবে, তো তারও খরচা আছে। যদি আদরিণীকে বিক্রি করে 3,000 টাকা পাওয়া যেত, তাহলে বরপণে 2,000 টাকা, ঘর খরচা 500 টাকা, ওটা জোগাড় হয়ে যেত। এর উপরে আরও 500 টাকা বেঁচে যেত। ফলে বিক্রি হলে আনন্দ হওয়া উচিত ছিল। উল্টোটা দেখলাম আমরা যে ও যে বিক্রি হয়নি তার জন্যে কারোর মনের মধ্যে কোনো দুঃখ নেই, বরং ও যে ফিরে এসেছে এতেই বাড়ির সবার আনন্দ। এর থেকেই বোঝা যাচ্ছে যে বাড়ির লোকেরা, বাড়ির ছেলেমেয়েরা, বাড়ির মহিলারা কতটা ভালোবাসে আদরকে। শুধু জয়রাম মুখোপাধ্যায় মহাশয় একাই যে আদরকে স্নেহ করেন সেটা নয়, এর সঙ্গে সঙ্গে বাড়িতেও সকলেই আদরিণীকে অত্যন্ত ভালোবাসে, এখান থেকে সেটা বোঝা গেল। তো এরপর আমরা সপ্তম পরিচ্ছেদ শুরু করব। তো সপ্তম পরিচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি আদরিণীকে পাঠানো হয়েছিল এতে, পরে ওই যে রসুলগঞ্জের মেলায়। তো আদরিণী রওনা হলো। পরের দিন বিকেল বেলাতেই একটি চাষি লোক একখানি পত্র, পরদিন বিকেলে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হাতে দিল। এই পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। মাথায় বজ্রাঘাত হওয়া মানে সমূহ সর্বনাশ। তো চিঠিটা পড়েই মুখোপাধ্যায় মহাশয়ের এমন ভাবটা হয়ে গেল যেন তার চরম সর্বনাশ হয়ে গেছে। তো কী লেখা আছে চিঠিতে, যে চিঠিটা পড়ার সঙ্গে সঙ্গেই মুখোপাধ্যায় মহাশয়ের এরকম অবস্থা হলো? চিঠিটা লিখেছে তার মধ্যম পুত্র, মেজ ছেলে
যে ওই মাহুতের সঙ্গে গেছে আদরিণীকে বিক্রি করার জন্যে। মধ্যমপুত্র লিখিয়াছে, বাটি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কল্য বিকালে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে। সে আর পথ চলিতে পারে না। রাস্তার পার্শ্বে একটা আমবাগানে শুইয়া পড়িয়াছে। তাহার পেটে বোধ হয় কোনো বেদনা হইয়াছে। সুরকি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিতেছে। মাহুত যথাবিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। বোধ হয় আদরিণী আর বাঁচিবে না। মুখোপাধ্যায় মহাশয় আদরিণীকে নিজের কন্যা হিসেবে দেখতেন। সেই কন্যার এমন অবস্থা যে সে আর বাঁচবে না, এই কথাটা শোনার পর কোনো মানুষই আর ঠিক থাকতে পারে না। তার মধ্যে ভীষণ একটা কষ্ট হয়ই। তারপরে মুখোপাধ্যায় মহাশয়ের মনের মধ্যে একটা অপরাধ বোধ আছে যে তিনি আদরিণীকে বিক্রি করতে পাঠিয়েছেন। আদরিণী তো কোনো দোষ করেনি। উনি যেমন আদরিণীকে কন্যা সন্তান হিসেবে দেখতেন, আদরিণীও তো তাকে ভালোবাসত। অথচ সেই ভালোবাসাকে কোনো গুরুত্ব না দিয়ে তিনি তাকে বিক্রি করতে পাঠিয়েছেন। তো এইটা মুখোপাধ্যায় একটা অপরাধ বোধে ভুগছিলেন। তো যখন উনি শুনলেন যে বাটি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কল্য বিকালে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে, মানে যেদিন সকালে আদরিণীকে বিক্রি করার জন্য পাঠানো হয়েছে, যেতে হয়তো 2 দিন লাগবে, তো সেই দিন বিকেল বেলাতেই, যেদিন পাঠানো হয়েছে সেই দিন বিকেল বেলাতেই আদরিণীর ভীষণ অসুখ। তার সে 7 ক্রোশ দূরে গিয়ে আর যেতে পারছে না, অত্যন্ত পীড়িত হয়ে পড়েছে, শুয়ে পড়েছে একটা আমবাগানে এবং মাঝে মাঝে সুর উঠিয়ে কাতর স্বরে আর্তনাদ করছে। পেটে বোধহয় কোনো ব্যথা হয়েছে। মাহুত তার যা জ্ঞান, যা বিদ্যা, দেখো তখনকার দিনে তো ভেটেরিনারি ডাক্তার এত পাওয়া যেত না। তো যাদের পালনের সঙ্গে যুক্ত থাকতো, তাদের ছোটোখাটো অসুখ বিসুখের ব্যাপারে কি করতে হবে না করতে হবে তারা সেগুলো জানতো। তো যারা ঘোড়ার দেখাশোনা করতো তারা ঘোড়ার রোগ সম্বন্ধে জানতো, কী করে উপচার করতে হয়। আর যারা মাহুত তারা হাতির যত্ন আত্মি চিকিৎসা ইত্যাদি বিষয়েও জানতো। তো মাহুত সেই অনুযায়ী, তার জ্ঞান অনুযায়ী সে চিকিৎসা করেছে, কিন্তু কোনো ফল হয়নি। এখানে একটা বিষয় দেখার আছে যে কই আদরিণী, তাকে যখন পাঠানো হলো সেই দিন সকালবেলায়, তখনও তো আদরিণীর কোনো রোগ ছিল না, কোনো অসুখ ছিল না। এতদিন যে মুখোপাধ্যায় মহাশয়ের ঘরে রয়েছে তার তো অযত্ন হয়নি কিছু, এবং এই সময় তার মধ্যে যে কোনো রোগ আছে এমনটাও আমরা দেখিনি। তো হঠাৎ করে এই যে পেটে প্রচণ্ড ব্যথা, এত ব্যথা যে সে আর চলতে পারছে না, শুয়ে পড়েছে আর কাতর স্বরে আর্তনাদ করছে, তার সঙ্গে যে মেজ ছেলেটি গেছে মুখোপাধ্যায় মহাশয়ের, সে বুঝতে পেরেছে যে বোধহয় আদরিণী আর বাঁচবে না। তো এই ভাবনাটা মুখোপাধ্যায় মহাশয়ের মনের মধ্যেও হচ্ছে যে আদরিণীর তো কোনো অসুখ ছিল না, তার কেন এরকমটা হলো। তখন উনি ভাবছেন যে আদরিণী আমার উপর অভিমান করেই চলে গেল, বা চলে যেতে বসেছে, এখনও যায়নি তবে চলে যেতে বসেছে। তো এই চিঠিটা এখনও শেষ হয়নি। এখানে যেটা লিখেছে যে মাহুত যথাবিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। বোধ হয় আদরিণী আর বাঁচিবে না। যদি মরিয়া যায় তবে তাহার সব দেহ প্রথিত করিবার জন্য নিকটেই একটু জমি বন্দোবস্ত লইতে হইবে। সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক। যে বাড়ি থেকে কতটা গেছে
বাড়ি থেকে 7 ক্রোশ দূরে গেছে, মানে 14 মাইল দূরে। তো ওখানে গিয়ে তো ওখানে মুখোপাধ্যায় মহাশয়ের কোনো জমি জায়গা নেই। আদরিনী যদি ওখানে মারা যায় তাহলে এবার কি করি আমরা? মানুষ মারা গেলে আমরা তাকে শ্মশানে পোড়াই, আর যদি আমাদের প্রিয় কোনো পোষা পশু যদি মারা যায় তো তাকে আমরা কি করি, মাটিতে নুন দিয়ে আর তাকে সমাধিস্থ করি। তো আদরিনী যদি ওখানে মারা যায়, ওর শবদেহটা তো আর আনা সম্ভব নয়, তাহলে ওখানেই একটু জমি কিনতে হবে, কেনার পরে সেইখানে তার সমাধি দিতে হবে। তো সেই জন্যে মুখোপাধ্যায় মহাশয়ের যাওয়া দরকার। জমি কেনার ব্যাপার আছে। আমরা তো জানি যে বড় এবং মেজ দুটো পুত্রই অপদার্থ, তারা কিছুই করে না শুধু বংশবৃদ্ধি করা ছাড়া। তো যাই হোক, ওরা মেজপুত্র চিঠি পাঠিয়েছে যাতে জমির একটু বন্দোবস্ত করা যায় আদরিনীর জন্যে, সেই জন্যে জয়রামবাবু যেন যান। কিন্তু এই চিঠিটা পেয়েই ওই যে বললাম, মুখোপাধ্যায় মহাশয়ের মনে হচ্ছে যে আদরিনী আমার উপর অভিমান করেই চলে গেল বা চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তো তার মাথার মধ্যে এমন একটা বিষয় কাজ করতে লাগলো, এই বিষয়টা এমনভাবে কাজ করতে লাগলো যে বাড়ির মধ্যে গিয়া উঠোনে পাগলের মতো পায়চারি করিতে করিতে বৃদ্ধ বলিতে লাগিলেন, আমায় গাড়ির বন্দোবস্ত করে দাও, আমি এক্ষুনি বেরোবো। আদরের অসুখ, যন্ত্রণায় সে ছটফট করছে, আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না, আমি আর দেরি করতে পারবো না। পাগলের মতো পায়চারি করতে করতে তিনি এমন করে বলছেন, পরিষ্কার নিজেকে উনি দোষী হিসেবে পরিগণিত করছেন। তার জন্যই বলছেন, আমি আর এক মুহূর্ত দেরি করতে পারবো না, এক্ষুনি তোমরা আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দাও। তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে লোক ছুটিল। বধূরা অনেক কষ্টে বৃদ্ধকে একটু দুগ্ধমাত্র পান করাইতে সমর্থ হইলেন। দেখো মনের অবস্থাটা কেমন। রাত্রিবেলায় বেরোচ্ছেন, কিন্তু মুখোপাধ্যায় মহাশয় কিছু খেতে পাচ্ছেন না। এটা স্বাভাবিক। কারো ছেলে বা কারো মেয়ে যদি মৃত্যু মুখে পড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, তো সেই সময় বাবা বা মায়ের পক্ষে কোনো কিছু খাবার মুখে কিন্তু ওঠে না। তো তবুও খেতে হবে, সবাই জোর করছেন বাড়ির লোকেরা যে দুটি খেয়ে যান, কিছু খেয়ে যান, কিন্তু না, মুখোপাধ্যায় মহাশয় কিছু খেতে পারলেন না। শেষ পর্যন্ত বাড়ির যে বউয়েরা, তারা অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে একটু মাত্র তাকে দুধ খাওয়াতে পারলেন, হয়তো 1 গ্লাস কি আধ গ্লাস। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল, জ্যেষ্ঠ পুত্রও সঙ্গে গেলেন, আর পত্রবাহক সেই চাষি লোকটি কোচবাক্সে বসিল। মানে ঘোড়ার গাড়ির যেখানে বসে পড়ে ঘোড়ার গাড়ির চালক চালায়, সেই বসার জায়গাটাকে বলা হয় কোচ বাক্স। তো সেখানেই চাষিটি বসলো, আর গাড়ির ভিতরে বসলেন মুখোপাধ্যায় মহাশয় আর তার বড় ছেলে। পরদিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছিয়া মুখোপাধ্যায় দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে। আদরিনীর সেই নবজলধরবর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতর পতিত রহিয়াছে। এ আজ নিশ্চল নিষ্পন্দ। সমস্ত শেষ হইয়া গিয়াছে, মানে আদরিনী পৃথিবীর মায়া কাটিয়ে সে মৃত্যুর পথে পাড়ি দিয়েছে। তো তার সেই নবজলধর বর্ণ, জলধর মানে মেঘ, নবজলধর মানে আষাঢ়ের প্রথম মেঘ। সেই আষাঢ়ের প্রথম মেঘ যেমন ঘন কালো, সেই ঘন কৃষ্ণ বর্ণ আদরিনীর সেই বিশাল দেহখানি আমবাগানের মধ্যে পড়ে আছে। কোনো সাড়াও নেই, শব্দও নেই, নিশ্চল নিষ্পন্দ, মানে তার জীবন বেরিয়ে গেছে। বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শবদেহের নিকট লুটাইয়া পড়িয়া, শবদেহ মানে মৃতদেহ, বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শবদেহের নিকট লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া
কাঁদিতে কাঁদিতে বারবার বলিতে লাগিলেন, অভিমান করে চলে গেলি মা, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় জীবিত ছিলেন। এতটা তিনি মনের মধ্যে আঘাত পেয়েছিলেন যে তারও মন ভেঙে গেছিল, এবং আদরিনী মারা যাওয়ার পর উনি সেই ভগ্ন হৃদয় নিয়ে, মনোবেদনা নিয়ে উনি আর বেঁচে থাকতে পারলেন না। মাত্র 2 মাস পরই তিনিও মৃত্যুলোকে গমন করলেন। হয়তো বাবা আর মেয়ের সেই মৃত্যুলোকে আবার পুনর্মিলন হবে। তো এই হচ্ছে আমাদের আদরিনী গল্প। তোমাদের এবারে তো সবই মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে, তো সেই কারণে এটা আমার যেটা মনে হয় যে মাল্টিপল চয়েস কোশ্চেন যদি আসে, মানে আসারই কথা, এবারে তো তাই আছে, সেক্ষেত্রে তোমাদের খুব বেশি গভীরে না গেলেও হবে। গল্পটা বোঝার জন্যে তোমাদের বারবার পড়লে তোমরা গল্পটার গভীরে যেতে পারবে, এবং একটা পশুর সঙ্গে একটা মানুষের কীভাবে হৃদয়ের সম্পর্ক স্থাপিত হতে পারে শুধুমাত্র ভালোবাসার মধ্য দিয়ে, সেটা তোমরা বুঝতে পারবে। কিন্তু তার চাইতেও যেটা বড় ব্যাপার, আমরা পরীক্ষার কথা ভেবে পড়ব, তো সেই জন্যে তোমাদেরকে বারবার টেক্সট বইটা পড়তে হবে, যাতে এমসিকিউ কোশ্চেনের যে বিকল্প উত্তরগুলো থাকবে সেগুলো খুব সহজেই তোমরা চিনতে পারো। যেমন ধরো, ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় জীবিত ছিলেন। প্রশ্ন আসবে কিসের পর? তো সেখানে তোমরা যদি টেক্সট বইটা ভালো করে পড়ো তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে আদরিনীর মৃত্যুর পর। আচ্ছা, এরপরে যদি এরকম প্রশ্ন আসে যে আদরিনীর মৃত্যুর পর আর কতদিন জীবিত ছিলেন মুখোপাধ্যায় মহাশয়, তখন তার উত্তর তোমাদেরকে লিখতে হবে 2 মাস বা 2 মাস। তো এগুলো কিভাবে উত্তরগুলো করতে পারবে? টেক্সটটা যদি বারবার পড়ো তাহলেই উত্তর করতে পারবে। তো এরকম ধরো আরও এরকম কোশ্চেন আছে, অভিমান করে চলে গেলি মা, এখানে প্রশ্ন আসতে পারে এই মা কে? তো সেখানে তোমাদেরকে লিখতে হবে আদরিনী, বা এই কথাটা কে বলছেন, উত্তর লিখতে হবে তোমাদের জয়রাম মুখোপাধ্যায়। বা এখান থেকে প্রশ্ন আসতে পারে অভিমানের কারণ কি? অভিমানের কারণ জয়রাম মুখোপাধ্যায় তাকে বিক্রি করে দিতে চেয়েছিলেন। তো দেখো, এক একটা লাইন থেকে একাধিক প্রশ্ন আসতে পারে, 2-3টে প্রশ্ন আসতে পারে। তো সেই কারণে তোমাদের কাজ হচ্ছে যে টেক্সটটা পুরোপুরি খুঁটিয়ে খুঁটিয়ে পড়া মানে মুখস্থ করা নয়, তোমরা ডেলি একবার করে পড়বে। এবার যদি তোমরা বলো যে স্যার টেক্সট কোথায় পাবো, এখনও তো বই পাইনি, তো তোমাদের জন্যে এই যে ভিডিও সিরিজের প্রত্যেকটা ভিডিওতে আমি টেক্সট দিয়ে দিয়েছি। তো বারবার তোমরা টেক্সটটা পড়বে, তাহলে পরেই তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবে। আর এরপরে তোমরা আমাকে জানাও, আদরিনী তো শেষ করলাম, এরপরে কোন গদ্য বা পদ্যটা তোমরা পড়তে চাও। তো যেটা পড়তে চাইবে আমি সেটাই তোমাদেরকে পড়াবো এরপরে। ঠিক আছে, যেটা চাও সেটা তোমরা জানাবে আমাকে কমেন্টে, তোমরা তোমাদের পছন্দটা জানিয়ে দিও। আর যদি মনে করো বন্ধুবান্ধবদেরও এটা শোনা দরকার, তাহলে তোমরা এটাকে শেয়ার করে দেবে। ঠিক আছে, মন দিয়ে পড়ো আর কি।